আচ্ছা, বাংলাদেশের এমন কিছু অমূল্য প্রাকৃতিক এলাকা আছে যা কিন্তু দিন দিন হারিয়ে যাচ্ছে। তো এগুলোকে বাঁচানোর জন্যেই একটা বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে, যেটাকে আমরা বলি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা বা সংক্ষেপে ইসিএ। আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই জানব, এই ইসিএ জিনিসটা আসলে কি, আর আমাদের পরিবেশের জন্যে এটা ঠিক কতটা জরুরি। দেখুন, উপকূলের ওই বিশাল ম্যানগ্রোভ বন থেকে শুরু করে দেশের ভেতরের বড় বড় জলাভূমি পর্যন্ত বাংলাদেশ কিন্তু জীববৈচিত্র্যে অসাধারণ এক দেশ। কিন্তু দুঃখের বিষয় হল, আমাদের এই যে অমূল্য প্রাকৃতিক সম্পদ, সেটা আজ নানা কারণে হুমকির মুখে। আসলে অপরিকল্পিত উন্নয়ন আর দূষণের কারণে দেশের অনেক গুরুত্বপূর্ণ ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র আজ বলতে গেলে ধ্বংসের মুখে। আর এর ফলে শুধু যে জীববৈচিত্র্য হারিয়ে যাচ্ছে তাই নয়, পরিবেশের ভারসাম্যও কিন্তু নষ্ট হচ্ছে, যার প্রভাব সরাসরি আমাদের জীবনযাত্রার উপর পড়ছে। তো এই সংকটটা মোকাবেলা করার জন্য সরকার একটা আইনি পদক্ষেপ নেয়। ১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইনের অধীনে একটা বিশেষ সুরক্ষা ব্যবস্থা তৈরি করা হয়, যা প্রকৃতির জন্য একটা আইনি ঢালের মতো কাজ করে। এখন প্রশ্ন হলো, এই যে আমরা বলছি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা বা ইসিএ, এটা আসলে কি? দেখুন, খুব সহজ করে বললে এটা এমন একটা নির্দিষ্ট এলাকা যেখানকার প্রকৃতি বা ইকোসিস্টেম যাই বলি না কেন, সেটা চরম বিপদের মধ্যে আছে। আর তাকে বাঁচানোর জন্যে সেখানে বিশেষ আইন চালু করা হয়। এর একটাই উদ্দেশ্য, সংরক্ষণ। আর এখন পর্যন্ত সারা দেশে এমন মোট ১৩টা এলাকাকে ইসিএ হিসেবে ঘোষণা করা হয়েছে। এই ১৩টা এলাকায় কিন্তু আমাদের দেশের পরিবেশ রক্ষার যে লড়াই, তার একেবারে সামনের সারিতে আছে। এই ইসিএ ঘোষণার পুরো প্রক্রিয়াটা কিন্তু একবারে হয়নি। এটা সময়ের সাথে সাথে এগিয়েছে। শুরুটা হয়েছিল ১৯৯৯ সালে সুন্দরবনের মতো বিশাল উপকূলীয় এলাকাগুলো দিয়ে। এরপরে ধীরে ধীরে এর আওতায় এসেছে শহরের জলাশয়, ঢাকার চারপাশের নদী, এমনকি ২০১৫ সাল পর্যন্ত নতুন নতুন এলাকা এর সাথে যুক্ত হয়েছে। তাহলে চলুন এই এলাকাগুলোর ভেতরে একটু ঢু মারা যাক। সবার আগে আমরা দেখব আমাদের উপকূলীয় বর্ম, মানে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকূলীয় অঞ্চল আর দ্বীপগুলোকে। মানচিত্রের দিকে তাকালেই দেখবেন, বাংলাদেশের দক্ষিণে একদম বঙ্গোপসাগরের কোল ঘেঁষেই এই ইসিএগুলোর একটা বড় অংশ রয়েছে। পশ্চিমে সুবিশাল সুন্দরবন থেকে শুরু করে ইস্টেসের টেকনাফ পর্যন্ত এই সুরক্ষা বলয়টা ছড়ানো। এমনকি এর মধ্যে সেন্ট মার্টিনস আর সোনাদিয়ার মতো সুন্দর দ্বীপগুলোও আছে। উপকূলীয় অঞ্চলের অধীনে মোট ৪টি এলাকা আছে: সুন্দরবন, কক্সবাজার টেকনাফ সৈকত, সেন্ট মার্টিনস দ্বীপ এবং সোনাদিয়া দ্বীপ। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, শুধু সুন্দরবনই নয়, এর চারপাশের প্রায় ১০ কিলোমিটার এলাকাকেও বাফার জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। এটা এই বিশ্ব ঐতিহ্যকে একটা বাড়তি সুরক্ষা দেয়। আচ্ছা, উপকূল থেকে এবার দেশের একটু ভেতরের দিকে যাওয়া যাক। এবার আমরা কথা বলবো মিঠা পানির সেই সব ইকোসিস্টেম নিয়ে, যেগুলোকে ইসিএ হিসেবে সুরক্ষা দেওয়া হয়েছে। দেশের ভেতরের দিকে যদি তাকাই, বিশেষ করে হাওর আর বাওর অঞ্চলের দিকে, তাহলে দেখব এই বিশাল জলাভূমিগুলো দেশের উত্তর পূর্বাঞ্চলে ছড়িয়ে আছে। এগুলো কিন্তু প্রাকৃতিক ফিল্টার হিসেবে কাজ করে, অনেকটা আমাদের শরীরের কিডনির মতো। এই তালিকায় মোট ৫টা নাম আমরা দেখতে পাই। এর মধ্যে হাকালকি আর টাঙ্গুয়ার মতো বিশাল বিশাল হাওর যেমন আছে, তেমনি আছে ঝিনাইদহের মারজাত বাওর। আর সবশেষে ২০১৫ সালে এই তালিকায় যুক্ত হয়েছে সিলেটের অপূর্ব সুন্দর জাফলং ডাউকি নদে। এবার চলুন ফোকাস করা যাক একদম অন্যরকম একটা চ্যালেঞ্জের দিকে, আর সেটা হলো একটা ঘন বসতিপূর্ণ মেগাসিটির ভেতরের ইকোসিস্টেমকে রক্ষা করা। ঢাকা শহরের এই মানচিত্রটা দেখলেই বোঝা যায় ইসিএগুলো ঠিক শহরের প্রাণকেন্দ্রে রয়েছে। চারপাশের নদীগুলো আর শহরের ভেতরের লেকটা যেন এই বিশাল মেগাসিটির লাইফলাইন বা প্রাণ। ঢাকায় মোট 5টা ইসিএ আছে। এর মধ্যে 4টা নদী, বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষা আর বালু, রাজধানীর চারপাশে একটা জরুরি নেটওয়ার্ক তৈরি করেছে। আর একেবারে শহরের ভেতরে রয়েছে গুলশন বারিধারা লেক। এতক্ষণ তো আমরা জানলাম ইসিএগুলো কোথায় কোথায় আছে, কিন্তু সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, একটা এলাকাকে ইসিএ ঘোষণা করার পর আসলে কি হয়? মানে কোন কোন কাজগুলো সেখানে আইনত একেবারে নিষিদ্ধ হয়ে যায়? দেখুন, ইসিএ ঘোষণার মূল উদ্দেশ্যই হল পরিবেশের জন্য ক্ষতিকর সব কাজ বন্ধ করা। আইন অনুযায়ী এসব এলাকায় বন্যপ্রাণী শিকার করা বা তাদের থাকার জায়গা নষ্ট করা সম্পূর্ণ নিষিদ্ধ। ঠিক একইভাবে যে কোনো ধরনের দূষণকারী শিল্প কারখানা গড়া বা প্রাকৃতিক সম্পদ যেমন পাথর বা বালি তোলা কঠোরভাবে নিষেধ।
তো সব মিলিয়ে এই হলো বাংলাদেশের সেই ১৩টি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকার পুরো চিত্র। উপকূল থেকে শুরু করে শহর পর্যন্ত ছড়িয়ে থাকা এই নেটওয়ার্কটা আসলে আমাদের দেশের প্রাকৃতিক ঐতিহ্যকে বাঁচানোর একটা জাতীয় প্রচেষ্টা। সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আচ্ছা, শুধু কাগজে কলমে বা মানচিত্রে এরকম দাগ দিয়ে দিলেই কি বাংলাদেশের এই অমূল্য প্রাকৃতিক ঐতিহ্যকে বাঁচানো সম্ভব? এর ভবিষ্যৎ কি আসলেই সুরক্ষিত? নাকি এই সুরক্ষাটা নিশ্চিত করতে আমাদের এখনও অনেক অনেক কিছু করার বাকি? এটা কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ, আর এটা নিয়ে ভাবার সময় এসছে।